এই তো পাথরটা পেয়ে গেছি, কিন্তু এখানে তো সোনা রয়েছে। কি করব বুঝতে পারছি না। কয়েকটা সোনার হীরা কি উঠিয়ে নেব? না না, এসব সোনা দানা আমার কোনো দরকার নেই। যে কাজ করতে এসেছি সেই কাজ করে এখান থেকে বরং চলে যাই। বুড়িমা, দেখো, আমি তোমার জন্য এই গোলাপি পাথরটা নিয়ে এসেছি। তুমি শুধু আমাকে পাথরটা আনতে বলেছিলে, তাই আমি শুধু পাথরটাই এনেছি। সত্যি তুই অনেক সৎ একটা ছেলে। তোকে পরীক্ষা করার জন্যই আমি ওখানে পাঠিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম ওই সোনা দানার হীরা জহরত দেখে তুই লোভে পড়ে যাস কিনা, কিন্তু তুই পড়িসনি। তাই তো একমাত্র গোলাপি পাথরটা নিয়েই তুই ফিরে এসেছিস। বুড়িমা, আমি জীবনে কখনো লোভে পড়িনি, আর কারো প্রতি কোনো অন্যায়ও করিনি। তুমি আমাকে তৃতীয় কাজটার কথা বলো। শর্তটা পূরণ করতে পারলেই আমি খুশি। ওই দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছিস? ওখানে একটা ঝর্ণা আছে। ওখান থেকে তুই আমাকে পানি এনে দিবি। যদি পানি এনে দিতে পারিস তাহলেই তুই জয়ী। কিন্তু মনে রাখবি, তোর সময় হাতে মাত্র 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে যদি তুই ফিরে না আসিস তাহলে হেরে যাবি। রাখাল বালক বুড়িমার কথা মতো সে পাহাড়ে যাওয়ার পথে দেখতে পেল একটি হরিণ আহত হয়ে পড়ে আছে। আহারে, হরিণটার কি করুণ অবস্থা! গায়ে মনে হয় কোনো কারণে ব্যথা পেয়েছে। কিন্তু যদি হরিণটাকে সুস্থ করতে যাই, তাহলে তো 30 মিনিটের মধ্যে ওই পানি সংগ্রহ করতে পারবো না। থাক, আমি না হয় হেরে গেলাম, কিন্তু ওই হরিণটির কোনো ক্ষতি আমি হতে দেব না। রাখাল বালক ওই হরিণটিকে সুস্থ করে তুলল এবং পুনরায় সে বুড়িমার কাছে গেল। বুড়িমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এত কিছু করার পরও আমি হেরে গেলাম। তোমার তৃতীয় শর্তটা আমি পূরণ করতে পারিনি। পানি সংগ্রহ করার জন্য আমি যখন পাহাড়ে যাচ্ছিলাম, তখন দেখি এক হরিণ আহত হয়ে পড়ে আছে। ওর প্রচন্ড কষ্টে আমার মন কেঁদে উঠল। হরিণকে সেবা করে সুস্থ করে তুললাম, তাই সময়ের মধ্যে তোমার জন্য পানি আনতে পারিনি। এটাই ছিল তোর সহমর্মিতার পরীক্ষা। এই 3 নাম্বার পরীক্ষাতেও তুই জিতে গেছিস। আসলে এই হরিণটাকে আমি ইচ্ছে করে ফেলে রেখেছিলাম। আমি দেখতে চাইছিলাম তোর মনে আসলে কি চলে। তুই অনেক ভালো মনের এক ছেলে। আজ তুই জয়ী হয়েছিস। আর এই যে, আমি তোকে একটা কোহিনূর হীরা উপহার দিচ্ছি। এই হীরা বিক্রি করে তুই 10টা রাজ্য কিনতে পারবি। এটা অনেক মূল্যবান। তোমাকে কি বলে ধন্যবাদ দেবো আমি নিজেও জানি না। আমি এখনই যাচ্ছি সেই রাজকন্যাকে ছিনিয়ে আনতে। এখন আর কোনো বাধা নেই। আমি এই পৃথিবীর সবচেয়ে বড় রাজা। রাজকন্যা, আমি কটা দিন মাত্র রাজ্য ছিলাম না, আর তুমি কিনা একটা সাধারণ রাখালের সাথে মেলামেশা শুরু করেছো? জানো না তুমি একজন রাজকন্যা? সাধারণ কোনো ছেলের সাথে তোমার মেলামেশা করতে নেই। আমি আগামীকালই তোমার সাথে সেনাপতির বিয়ে দেব। বাবা, সে রাখাল খুব ভালো মনের মানুষ। শুধু অর্থ সম্পদ থাকলেই হয় না। একজন ভালো মনের অধিকারী হওয়া অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি সেনাপতিকে চেনেনই না। ও অনেক লোভী। রাজকন্যা, দয়া করে এসব কথা বলা বন্ধ করুন। আর এক মুহূর্ত নয় রাজামশাই। আমি রাজকন্যাকে যত দ্রুত সম্ভব বিয়ে করতে চাই, আর স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। 1 মিনিট মহারাজ, আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। কোহিনূর হীরা আমার হাতের মুঠোয়। আপনি ভালো করে জানেন এই হীরা কতটা মূল্যবান। আমি যদি ইচ্ছে করি তাহলে এই হীরা দিয়ে এমন অসংখ্য রাজ্য আমি সহজে কিনে নিতে পারি। বিনা অনুমতিতে কেন এখানে এসেছো? কে তুমি? এখানে কি চাই? বুঝতে পারছেন না? এটাই সেই দরিদ্র রাখাল, যার সাথে রাজকন্যা বনলতা সম্পর্কে জড়িয়ে পড়েছে। তোমার সাহস তো কম নয়। তুমি আমার অনুমতি ছাড়া আমার রাজদরবারে প্রবেশ করেছো। মহারাজ, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এখন আর আমি সাধারণ রাখাল নই। আমি একজন মহারাজ। এই দেখুন, আমার কাছে কোহিনূর রয়েছে। এ তো মহামূল্যবান। পৃথিবীতে একটা মাত্র রয়েছে এই হীরা। তুমি কোথায় পেলে? আমি জানি এই হীরা যার কাছে রয়েছে তার কাছে পৃথিবীর অর্ধ থেকে বেশি ধন সম্পত্তি রয়েছে। আমি শুধুমাত্র আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তার সাথে সারাটা জীবন সুখে থাকতে চাই। এ কখনো সম্ভব না। রাজকন্যার সাথে আমার বিয়ে অনেক আগেই ঠিক হয়ে আছে। মহারাজ, আপনি এত বড় অন্যায় আমার সাথে করতে পারেন না। সেনাপতি, তুমি চাইলে রাজকন্যাকে বিয়ে করতে পারো, কিন্তু মনে রেখো তুমি কখনোই ওকে পাবে না।
ও তোমার কখনোই হবে না। সারা জীবন ওর মন এই রাখাল বালকের উপরই পড়ে থাকবে। ওর চেয়ে বরং ওরা সারা জীবন একসাথে থাকুক। হ্যাঁ সেনাপতি, তোমার প্রতি আমার কোনো দুর্বলতা নেই। আমি শুধুমাত্র এই রাখাল বালককে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। রাজকন্যা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে একসাথে করে দেব। এই হিরে কোনো প্রয়োজন নেই আমার। তুমি আমার মেয়েকে শুধু ভালো রেখো আর সুখে রেখো। তোমার কাছে আমার এটাই চাওয়া।